হ্যালো স্টুডেন্ট, দেখো এর আগের দিন আমি ওই কারশফের সূত্র যে চ্যাপ্টার, সেই কারশফের সূত্র চ্যাপ্টার সেট ওয়ানের 1 থেকে 8 পর্যন্ত যে প্রবলেম সেগুলো করেছি। আজকে আমরা এর পরে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো করব। তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমার সঙ্গে সঙ্গে তোমরাও করবে, ঠিক আছে? আর আশা করছি তোমরা থিওরিগুলো ভালো করে পড়েছো, ফর্মুলাগুলো মনে আছে। দেখো ফার্স্টে তাহলে আজকে যে আমরা প্রবলেমটা শুরু করব সেটা হচ্ছে নাম্বার 9। দেখো নাম্বার 9-এ যেটা আছে সেটা আমি পড়ছি, একটু মন দিয়ে শোনো। দেখো বলেছে একটি পোটেনশিওমিটার পরীক্ষায় তারের 500 সেন্টিমিটারে একটি কোষ প্রতিমিত অবস্থা সৃষ্টি করে। কোষের সমান্তরালে একটি বাহ্যিক 10 ওহম রোধ যোগ করা হলে প্রতিমিত অবস্থাটি 412 সেন্টিমিটার দৈর্ঘ্যে সরে আসে। কোষটির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। দেখো আমরা এর আগে থিওরিতে দেখেছি যে পোটেনশিওমিটার, সেই পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে একটা কোষের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। এবং সেই কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স নির্ণয় করার ক্ষেত্রে দেখো আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, সেই ফর্মুলাটি কি স্মল আর, সেই স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ইন্টু দেখা ছিল L1 বাই L2 মাইনাস কত 1। দেখো এখানে L1টা কি, L1টা হচ্ছে যখন ওই কোষের সঙ্গে যে রেজিস্ট্যান্সটা লাগানো হয় সেই রেজিস্ট্যান্সটাকে না কানেক্ট করা হয়। অর্থাৎ দেখবে এখানে এরকম ছবি ছিল, এরকম একটা এই জায়গাটায় চাবি, তারপরে এইদিকে কি ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল। যখন চাবিটাকে খোলা হয় তখন প্রতিমিত অবস্থায় যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় কি L1। তারপরে যখন এখানে যে চাবি, সেই চাবিটা লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ ওই যে আর যে রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্সটা যখন কানেক্ট করা হয় তাহলে তখন ওর যে প্রতিমিত অবস্থার দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত ছিল L2, ঠিক আছে? তাহলে এইবার এখানে যেটা বলে দিয়েছে দেখো প্রাথমিক অবস্থায়, অর্থাৎ যখন রেজিস্ট্যান্সটাকে লাগানো হয়নি, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য L1, সেই L1 ইকুয়াল টু তোমার কত বলে দিয়েছে দেখো 560 সেন্টিমিটার, ঠিক আছে? আর যখন রোধটাকে লাগানো হয়েছে অর্থাৎ আর রোধ, সে আর রোধের মান দেখো বলে দিয়েছে কত 10 ওহম। 10 ওহম রোধের যে রোধটাকে যখন লাগানো হয়েছে তখন প্রতিমিত অবস্থার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত পাওয়া গিয়েছে, এটা বলে দিয়েছে দেখো কত 412। তাহলে দেখো এই যে ইকুয়েশন, সেই এই ইকুয়েশনে দেখো আমার সবগুলোর মান জানা আছে। তাহলে এখান থেকে আমরা স্মল আর এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তাহলে দেখো স্মল আর এটা ইকুয়াল টু কি হচ্ছে, ক্যাপিটাল আর এর ভ্যালু কত 10 ইন্টু L1 এর ভ্যালু দেখো কত 560, আর L2 যে ভ্যালু সেটা কত আছে 412 মাইনাস কত 1। তাহলে এখানে দেখো এটা যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে এখান থেকে স্মল আর এর যে ভ্যালু, সেই ভ্যালুটা চলে আসবে। এই স্মল আর এর ভ্যালু আসবে মোটামুটি প্রায় 3.6 ওহম, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। তাহলে পোটেনশিওমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স রিলেটেড যদি কোনো প্রবলেম বলে তাহলে এই ফর্মুলায় বসালে দেখবে চলে আসবে। ক্লিয়ার? ঠিক আছে। এরপরে দেখো যেটা আছে 10 নম্বরেরটা, দেখো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে 10এরটা দেখো বলেছে একটি পোটেনশিওমিটার পরীক্ষায় তারের 240 সেন্টিমিটারে কোনো কোষ প্রতিমিত অবস্থার সৃষ্টি করে। বলেছে কোষটিকে 2 ওহম রোধ দ্বারা শান্ট করা হলে প্রতিমিত তারের দৈর্ঘ্য হয় কত 120 সেন্টিমিটার। কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। দেখো সেম প্রবলেম, এখানে L1 এর ভ্যালু কত বলে দিয়েছে 220, আর L2 এর ভ্যালু কত বলে দিয়েছে 120। এই L1 এর ভ্যালু 240, L1 এর ভ্যালু কত বলে দিয়েছে 120, আর কোষের যে মানে যে শান্টটা লাগানো হয়েছে বা সমান্তরালে কোষের সঙ্গে যে রোধটা লাগানো হয়েছে সেই রোধটার মান কত বলে দিয়েছে 2 ওহম। তাহলে ওই ফর্মুলায় বসিয়ে দাও, দেখো ক্যাপিটাল স্মল আর, সেই স্মল আর এটি ইকুয়াল টু কত ক্যাপিটাল আর ইন্টু L1 বাই L2 মাইনাস কত 1। এটা দেখো 2 আছে, এটা কত বলে দিয়েছে 240, আর L2 এর ভ্যালু কত বলে দিয়েছে 120 মাইনাস 1। তাহলে দেখো 2 ইন্টু এটা কাটলে কত হবে 2, তাহলে 2 মাইনাস কত 1, দেখো 2 ইন্টু কত 1 মানে হচ্ছে 2। অর্থাৎ ওই কোষটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে 2 ওহম, ঠিক আছে? এবার এরপরে যেটা আছে 11 নম্বরটা দেখো ভালো করে মন দিয়ে শুনবে। বলেছে
একটি পোটেনশিওমিটার তারের রোধ বলে দিয়েছে 10 কিলো ওহম। 10 কিলো ওহম মানে 10 ইন্টু 1000 ওহম। এবার বলেছে এর দু প্রান্তকে একটি 200 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা হলো। তারের দৈর্ঘ্যের 1/4 সমান্তরালে একটি 5 কিলো ওহম রোধের ভোল্টমিটারকে যুক্ত করলে ওই ভোল্টমিটারের পাঠ কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমি ছবিটা আঁকছি, কি বলেছে ভালো করে দেখ। একটা পোটেনশিওমিটার, সে পোটেনশিওমিটার তারের যে রেজিস্ট্যান্স সেটা কত বলে দিয়েছে 10 কিলো। তাহলে দেখো এটা হচ্ছে, তুমি ধরে নাও একটা পোটেনশিওমিটার যে তার, সে পোটেনশিওমিটার তার সেটা হচ্ছে কত এবি, এর রেজিস্ট্যান্স বলে দিয়েছে কত 10 কিলো। ঠিক আছে, এবার এর দু প্রান্ত থেকে একটা 200 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা হবে, অর্থাৎ এখানে একটা ব্যাটারি লাগানো হয়েছে। সে ব্যাটারিটার যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বল কত বলে দিয়েছে 200 ভোল্ট। তাহলে এখানে দেখো 200 ভোল্টের একটা কি আমরা ব্যাটারি লাগালাম। তারপরে কি বলেছে, তারের 1/4 তারের দৈর্ঘ্যের 1/4 সমান্তরালে একটি 5 কিলো ওহম রোধের একটি ভোল্টমিটারকে যুক্ত করা হলো। তাহলে তুমি ধরে নাও এটাকে 4 ভাগের 1 ভাগ মানে এইটা, তাহলে এইখানে কি করা হয়েছে, একটা ভোল্টমিটারকে লাগানো হয়েছে। ঠিক আছে, এবং বলে দিয়েছে ওই ভোল্টমিটারের যে রোধ, সে রোধটা কত 5 কিলো ওহম। মানে একেবারে এটা আমরা লিখছি কত 5000, 5 ইন্টু 1000 মানে 5000 ওহম। আর এইখানে এই যে পোটেনশিওমিটার তারটার যে রোধ, এটা কত বলে দিয়েছে দেখো 10 কিলো ওহম, তার মানে 10,000 ওহম হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে এই যে এইটাকে লাগানো হয়েছে সেটা কত অংশে, 1/4। তাহলে তুমি ধরে নাও এই বিন্দুটা কত, এই বিন্দুটা তুমি ধরে নাও যে ধরে নাও, তাহলে এখানে এটা কি সাধারণত এটা জকি হয়, তাহলে সেই জকি। এবার দেখো এই টোটাল যে রেজিস্ট্যান্স, সেই টোটাল রেজিস্ট্যান্সটা কত 10,000, আর 1/4 অর্থাৎ এইটুকু যে অংশ, এইটুকু যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কত টোটাল 4 ভাগের 1 ভাগ। তাহলে যদি ধরো 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে এইটার রেজিস্ট্যান্স কত হবে, তাহলে টোটালটা যদি 1000 হয়, তাহলে এইটা কত হবে দেখো 1000 ডিভাইডেড বাই কত হবে, 10,000 ডিভাইডেড বাই কত হবে 4 হবে। তাহলে 10,000কে 4 দিয়ে ভাগ করলে দেখো কত হবে 2500 হবে। তাহলে এইটুকুর যে রেজিস্ট্যান্স, এটাই ইকুয়াল টু কি হবে দেখো 2500। তাহলে এইখানে এই যে এ যে অংশ, সেই এ যে অংশের যে রেজিস্ট্যান্স সেটা কত 2500 হবে। তাহলে এইটুকু যে অংশটা থাকছে এই রেজিস্ট্যান্স কত হবে দেখো 10,000 মাইনাস কত 2500, মানে 10,000 মাইনাস 2500 করলে কত হবে দেখো 7,500। ঠিক আছে, এবার এখানে যেটা জানতে চেয়েছে যে গ্যালভানোমিটার, যেটা ভোল্টমিটার, সে ভোল্টমিটারের পার্ট কত, অর্থাৎ এখানে ভোল্টমিটার যেটা লাগানো হয়েছে এর দুই প্রান্তের যে ভোল্টমিটার অ্যাকচুয়ালি কি মেজার করে, ভোল্টমিটার ভোল্টেজ মেজার করে। তাহলে এই যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমাকে মাপতে হবে। দেখো এবার ভোল্টেজটা কিভাবে মাপবো, এখানে কি দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ও রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ মাপতে গেলে দেখো আমরা ওহমের সূত্রের অনুসারে জানি যে ভি ইকুয়াল টু ফর্মুলা কি আইআর। তাহলে এখানে আরটা দেখো আইটা দেওয়া নেই, তাহলে ফার্স্টে আমরা কি আইটা বার করে নেব। ঠিক আছে, তাহলে আইটা আমরা কিভাবে বার করব, দেখো এখানে এই যে টোটাল, তাহলে এই যে কোষটা, সেই কোষটাই এই দিক দিয়ে কি করবে একটা তড়িৎ পাঠাবে, যে এই দিক দিয়ে আসবে। তাহলে এই যে টোটাল ধরো সার্কিট, সেই সার্কিটটার কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা বার করতে পারি, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এখানে তার যে বিভব পার্থক্য বা তড়িৎচালক বল সেটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কারেন্ট আই এর ভ্যালুটা বার করতে পারি। তাহলে দেখো এই যে টোটাল বর্তনী, সে বর্তনীটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, দেখো এখানে এই 2500 আর এই 5000 পরস্পর কি আছে সমান্তরাল সমবায়, তার সঙ্গে 7,500টা কি আছে শ্রেণী সমবায় যুক্ত আছে। তাহলে দেখো বর্তনীর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা যদি আর হয়, তাহলে আর ইকুয়াল টু কী হবে দেখো 7,500, বা আগে দেখো এইখানে এইটা এই 2500 আর 5000 এই দুটো পরস্পর কিভাবে আছে, ওটা দেখো প্যারালাল কানেকশানে আছে, তার সঙ্গে এই 7,500টা কি আছে সিরিজ কানেকশানে আছে। তাহলে ওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখো, তাহলে 2500 ইন্টু কত হবে 5000 ডিভাইডেড বাই কত 2500 প্লাস কত 5000 প্লাস এখানে কি হবে এই 7,500টা কি হবে যোগ হবে প্লাস 7,500। ঠিক আছে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো 2500 ইন্টু 5000, আর নিচের এটা কি আসবে, এটা দেখো 7,500 আসবে, তাই না। তাহলে এটা হচ্ছে দেখো 7,500, মানে 2500 প্লাস 5000 মানে 7,500 হলো। তাহলে এখান থেকে এই দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও,
তাহলে এবার এটাকে 25 দিয়ে কাটলে দেখো এটা কত আসবে, 25 দিয়ে কাটলে 2, এটাকে 25 দিয়ে যদি তুমি কাটো তাহলে কত আসবে 3, ঠিক আছে। আর তাহলে এইবার এটা যেটা আসছে দেখো 2500 ইন্টু 2 বাই কত 3, অর্থাৎ দেখো এটা কত 5000 ভাগ কত 3, ঠিক আছে। তাহলে 5000 ভাগ 3, এইটা হচ্ছে এই যে এইটুকু যেটা আছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার সঙ্গে এখানে দেখো কি আছে একটা যোগ আছে, সেটা হচ্ছে কত 7500। তাহলে প্লাস এখানে কি হবে 7500, তাহলে এটা দেখো 5000 বাই 3 প্লাস কত 7500। তাহলে দেখো এখানে এটা ক্যালকুলেশন যদি তুমি করো তাহলে এটা কত আসছে। আর এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে, আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা ক্যালকুলেটরে বসিয়ে ওই যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা নিজে করবে। তাহলে দেখো এখানে যেটা আমরা পেলাম সেটা কি, এই যে টোটাল বর্তনী, সে বর্তনীটার কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর এবার এখানে এই কোষটা যেটা আছে তার তড়িৎচালক বল কত 200 ভোল্ট। তাহলে ওর মধ্য দিয়ে যে প্রবাহটা যাবে সেই প্রবাহ যদি আই হয় তাহলে আই ইকুয়াল টু কি হয়, তড়িৎচালক বল বাই কি হয় তার রোধ। তড়িৎচালক বল কত দেখো এখানে যেটা বলে দিয়েছে সেটা কত 200 ভোল্ট, তাহলে 200 বাই কি হবে তার রোধ আর, তাহলে এটা দেখো 200 ভাগ কত হবে দেখো 5000 বাই 3 প্লাস কত 7500। তাহলে এখান থেকে তুমি কার ভ্যালুটা পেয়ে যাবে দেখো আয়ের একটা নির্দিষ্ট ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আয়ের একটা নির্দিষ্ট তুমি ভ্যালু এই জায়গা থেকে পেয়ে যাবে। তাহলে এইবার আয়ের ভ্যালু যখনই তুমি পাবে তাহলে তখন এইবার ওই গ্যালভানোমিটারের যে মান, অর্থাৎ দেখো গ্যালভানোমিটারের যে ভোল্টেজ সেটা যদি ধরো ভি হয় তাহলে ভি ইকুয়াল টু ফর্মুলা কি, ভি ইকুয়াল টু আয়ার। এবার দেখো এইখানে যে কারেন্ট, এবার এই জায়গাটায় কি আছে, এইটা গ্যালভানোমিটারের সঙ্গে এই সরি ভোল্টমিটার যেটা আছে সে ভোল্টমিটারে দেখো এইখানে একটা কি আছে, ভোল্টমিটারের একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে দেখো আর একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে ওই দুটোর কি, তাহলে এখানে দেখো এই জায়গাটার আর এই জায়গাটার কি করতে হবে, আমাকে বিভব পার্থক্য মাপতে হবে। দেখো এখানে 2500 আর 5000, ওই দুটো রেজিস্ট্যান্স কিভাবে আছে, সমান্তরাল সমবায় আছে। আর দেখো আমরা জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের যে দুই প্রান্তের বিভব প্রভেদ, সেই দুই প্রান্তের বিভব প্রভেদ কি সমান হয়। তা দেখো আমাকে এইটা আর এই বিন্দুর মধ্যে কি বিভব পার্থক্য মাপতে হবে। তাহলে এই দুটো বিন্দুর বিভব পার্থক্য মাপতে গেলে ওই দুটো বিন্দুর কি করতে হবে, আমাকে তুল্যরোধটা বার করতে হবে। তাহলে এখানে দেখো মূল প্রবাহগত আই ইন্টু এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি তুমি আবার বার করে দেখো 2500 ইন্টু কত হবে 5000 বাই কত হবে দেখো 2500 প্লাস কত হবে 5000, ঠিক আছে। তাহলে এইখানে এই যে ক্যালকুলেশন করলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাবে। আর এখান থেকে যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে কি আয়ের ভ্যালু পেয়ে যাবে। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে দেখো ভোল্টমিটারের যে পার্ট, সেই ভোল্টমিটারের পার্টটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটারে বসাও, দিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে অ্যান্সার আশা করছি মিলে যাবে। তাহলে এইখানে ভালো করে দেখো এই লাস্টের পার্টটা কীভাবে করবো। তাহলে ফার্স্টে আমরা কী করলাম, টোটাল যে সার্কিট সেই টোটাল সার্কিটের কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলাম। সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখো এই ভোল্টমিটারের রেজিস্ট্যান্স আর এইটা পরস্পর কিভাবে আছে প্যারালাল। তার সঙ্গে এই যে এই তারটা রেজিস্ট্যান্স, এই যে জেবি, সেই জেবি রেজিস্ট্যান্স কত 7500, সেটা আছে কি সিরিজ কানেকশানে। তাহলে এই দুটো প্যারালাল কানেকশান, তার সঙ্গে এই সিরিজটা কী করে দিলাম, যুক্ত করে দিলাম। তাহলে এখান থেকে কি ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া গেল। তাহলে এবার আমরা দেখো আই, সে আই ইকুয়াল টু কি জানি ই বাই আর, অর্থাৎ তড়িৎচালক বল বাই কি হবে তার রেজিস্ট্যান্স। তাহলে দেখো ও তড়িৎচালক বল সেটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট আয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাকে বার করতে বলেছে কি যে ভোল্টমিটারের পার্ট। দেখো ভোল্টমিটার অ্যাকচুয়ালি কি মেজার করে, ভোল্টেজ মেজার করে। তাহলে এই ভোল্টমিটারটা কার মধ্যে লাগানো আছে, এ আর জি এর মধ্যে লাগানো আছে। তাহলে ও এ এবং জে এর যে দুই প্রান্ত তার কি ভোল্টেজটা মেজার করবে। এবার দেখো এখানে এ এবং জে এর মধ্যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা 5000, এটা 2500। তাহলে দেখো ওর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আমরা বার করলাম, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এইটা। এবার ফর্মুলা হচ্ছে আমাদের যে ভি ইকুয়াল টু কত আই আর, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে আয়ের যে ভ্যালু, সেই আয়ের ভ্যালু এটার, এখান থেকে যে আর, সেই আর এর ভ্যালু আমরা ক্যালকুলেটারে বসালে দেখো ভি এর যে ভ্যালু, সেই ভি এর ভ্যালু চলে আসবে। এখানে অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা দেখো 36.4।
ঠিক আছে, এত ভোল্ট আসে, তোমরা ক্যালকুলেটারে বসাবে, এবার আশা করছি মিলবে। ক্লিয়ার? এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, ভালো করে মনে রাখবে। আচ্ছা, এরপরে যেটা দিয়েছে দেখো, যে একটা চিত্র দিয়ে দিয়েছে, চিত্রটা আমি আঁকছি এরকম। এখানে একটা ধরো কোষ আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই যে কোষটার তড়িৎচালক বল এটা বলে দিয়েছে E1, এখানে যে রেজিস্ট্যান্স এটা R, আর এটা একটু বড় করে আঁকছি, এটা হচ্ছে পোটেনশিওমিটারের তার, এরকম আছে। আর এই দিকে কি করা হয়েছে, একটা কোষ লাগানো হয়েছে, যে কোষটার তড়িৎচালক বল কত E, আর এইখানে সি অংশে কি হয়েছে, প্রতিমিত অবস্থা ধরো পাওয়া গেছে, এটা সি। এই কোষটার তড়িৎচালক বল কত ই আছে, এখানে একটা গ্যালভানোমিটার জি লাগানো আছে, আর এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে। এবার দেখো বলেছে যে এবি হলো একটি সুষম পটেনশিওমিটার তার, অর্থাৎ এখানে এবি যেটা, সেই এবিটা হচ্ছে কি একটা সুষম পটেনশিওমিটারের তার। এবার যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 50 সেন্টিমিটার। তাহলে এইটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, টোটালটা হচ্ছে 50 সেন্টিমিটার। আর ওর যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কত বলে দিয়েছে, 1 ওহম। এবার বলেছে E1 তড়িৎ উৎসের তড়িৎচালক বল, তাহলে E1 যেটা, এটার বলে দিয়েছে দেখো 24 ভোল্ট। এবার বলে দিয়েছে এবং অভ্যন্তরীণ রোধ নগণ্য, অর্থাৎ এই E1 যে কোষটা, তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাকে নেগলেক্টেড ধরে নিয়েছে, ঠিক আছে। এবার বলে দিয়েছে বর্তনীতে আর রোধের যে মান, সে এখানে আর রোধ এটা বলে দিয়েছে কত, 15 ওহম, ঠিক আছে। এবার বলে দিয়েছে যে ই তড়িৎ কোষটিকে একটি গ্যালভানোমিটার জি এর মাধ্যমে এ ও সি এর মধ্যে যুক্ত করলে এসি ইকুয়াল টু কত হয়, 36 সেন্টিমিটার, ঠিক আছে। অবস্থানে গ্যালভানোমিটার মানে 36 সেন্টিমিটার অবস্থানে গ্যালভানোমিটার প্রবাহ শূন্য হয়, তাহলে ই এর তড়িৎচালক বলের মান কত হবে। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে টোটাল এবি তারের যে দৈর্ঘ্য সেটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 50 সেন্টিমিটার, এবং ওর রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে, 1 ওহম। তাহলে এইখানে এসি যে অংশ, সেই এসি অংশের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, এই এসি এইটুকু কত, 36 সেন্টিমিটার। তাহলে এসি অংশের রোধ কত হবে, তাহলে দেখো এর আগে আমরা দেখেছিলাম যে কোনো একটা তারের ক্ষেত্রে স্মল আর এটিকাল টু ছিল স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু কত, ক্যাপিটাল আর। তাহলে দেখো এর ক্ষেত্রে এই এসি অংশের যে রোধ সেটা যদি আমরা স্মল আর ধরে নিই, তাহলে এটা কি হবে, ওর দৈর্ঘ্য কত, 36, আর টোটাল তারটার দৈর্ঘ্য কত, টোটাল তারটার দৈর্ঘ্য হচ্ছে 50, আর এখানে আর এর যে মানে অর্থাৎ টোটাল এবি তারের যে রোধ, সেই এবি তারের রোধ কত, 1। তাহলে দেখো স্মল আর এর দৈর্ঘ্য মানে রেজিস্ট্যান্স কত আসবে, দেখো 36/50। দেখবে যে প্রথম যে পোটেনশিওমিটারে যেদিন ক্লাস করা হয় সেখানে এটা বলা হয়েছিল যে এই যে ফর্মুলা স্মল আর ইকুয়াল টু কত, স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু কত, ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এসি যে অংশ, সেই এসি অংশের কি পেয়ে গেলাম আমরা, যে রোধ, সেই রোধটা পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার দেখো এই কোষটা এর মধ্যে দিয়ে একটা তড়িৎ পাঠাবে, আর এই কোষটা এর মধ্যে দিয়ে তড়িৎ পাঠাবে। এবার গ্যালভানোমিটারের যে প্রবাহ, সেই গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য। তুমি ধরে নাও এই কোষটা যে তড়িৎটা পাঠাচ্ছে, এই তড়িৎটা বা প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রা কত, I1। তাহলে I1 এর ভ্যালু কত হবে, দেখো ই বাই তার যে রোধ, সেই রোধটা হবে, তাহলে এই এসি অংশ, সেই এসি অংশের যে রোধ সেটা কত, এইটা, তাহলে আলটিমেট এটা দেখো 36 বাই কত আসবে, 50 আসবে। তাহলে এই কোষটা যে তড়িৎটা পাঠাবে, সেই তড়িতের ভ্যালু কোনটা, এইটা। ঠিক একই রকমভাবে এই কোষটাও কি তড়িৎ পাঠাবে, এই কোষটার যে তড়িৎ পাঠাবে সেটা দেখো পুরো এর মধ্যে দিয়ে পাঠাবে, পোটেনশিওমিটার এবি তারের মধ্যে দিয়ে। তাহলে এখানে দেখো এবি তারের রোধ একটা আছে কত, 1 ওহম, আর এখানে এই যে আর যে রেজিস্ট্যান্স, এই আর রেজিস্ট্যান্সটা দেখো পোটেনশিওমিটার তার সঙ্গে কিভাবে লাগানো আছে, সিরিজে লাগানো আছে। তাহলে ওই টোটাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত আসবে, দেখো এটা হচ্ছে কত, 1, আর ওটা হচ্ছে 15। তাহলে 1 প্লাস কত, 15 হবে। তাহলে E1 কোষটা যে প্রবাহটা পাঠাবে, সেই প্রবাহটা কত হবে, সেটা যদি আমরা ধরো I2 ধরি, তাহলে এখানে I2 যে ভ্যালু, সেই I2 ভ্যালু কত হবে, দেখো E1 বাই কত হবে, দেখো 1 প্লাস কত, 15। কেন, কারণ টোটাল পোটেনশিওমিটারের যে রোধ সেটা কত বলে দিয়েছে,
1 আর এই রেজিস্ট্যান্সটা কত 15, তাহলে দেখো সিরিজ কানেকশনে আছে, তাহলে যোগ করে দিলাম। এবার দেখো এই অবস্থায় কি হয়েছে, গ্যালভানোমিটারের যে প্রবাহ, সেই গ্যালভানোমিটারের প্রবাহ কি শূন্য, অর্থাৎ গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ হয়নি। দেখো আমরা জানি যে গ্যালভানোমিটারের যদি কোনো বিক্ষেপ না হয় তাহলে এখানে এই কোষটার যে তড়িৎটা পাঠাচ্ছে আর এই কোষটার যে তড়িৎ পাঠাচ্ছে তারা পরস্পর কি ইকুয়াল হয়। অর্থাৎ দেখো যে এখানে দেখো আইজি, সে আইজি ইকুয়াল টু শূন্য, তাহলে আইজি ইকুয়াল টু শূন্য মানে I1 আর I2 পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এই দুটোকে পরস্পর সমান করে দাও, তাহলে দেখো E/36 ডিভাইডেড বাই কত 50, এটা সমান কি হবে এই কারেন্টটা, এটা দেখো আসছে দেখো E1 বাই কত হবে, দেখো এটা 16। ঠিক আছে, তাহলে এখান থেকে ই এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, তাহলে ই ইকুয়াল টু কি হবে, দেখো 36/50 ইন্টু দেখো এই E1 এর যে ভ্যালু, সেই E1 এর ভ্যালু বলে দিয়েছে, এটা কত 24 ডিভাইডেড বাই কত 16। ঠিক আছে, তাহলে এবার তুমি এটা ক্যালকুলেটরে বসাবে, ক্যালকুলেটরে বসালে তোমার দেখবে যে পার্টটা আসবে, সেই পার্টটা দেখো 1.08 এত ভোল্ট। ঠিক আছে, দেখো এটাকে তুমি কাটতে পারো, কেটে যদি তুমি ঠিকঠাক বসাও তাহলে এটার যে ইকুয়েশন আসবে, মানে ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা আসবে তোমার 1.08 ভোল্ট। ঠিক আছে, বেশ ভালো করে মনে রাখবে, দেখো স্টেপ বাই স্টেপ মনে রাখবে যে আমরা এটা জানি যে গ্যালভানোমিটারের প্রবাহটা যদি শূন্য হয় তাহলে এইটা এই যে প্রবাহটা পাঠাচ্ছে আর এই যে প্রবাহ পাঠাচ্ছে তারা পরস্পর কি সমান হবে। দেখো পোটেনশিওমিটার, সেই পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে যে কোনো একটা কোষের তড়িৎচালক বল মেজার করা হয়, ওই ক্যালকুলেশন যেদিন করা হয়েছিল সেখানে এটা বলা হয়েছিল যে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হলে I1 আর I2 পরস্পর কী হবে, সমান হবে। এবং ওখানে যে বর্তনী ছিল, এখানে আর রেজিস্ট্যান্সটা ছিল না এই ক্যালকুলেশনে দিয়ে, আর এই নিচের দিকে দেখবে একটা কোষ লাগানো ছিল আর উপরের দিকে এরকম যে আননোন যে রেজিস্ট্যান্স, এই আননোন যে সেল, সেই সেলটার যে ইএমএফ, সেই ইএমএফটা বার করার সময় আমরা দেখেছিলাম। ঠিক আছে, তাহলে ফর্মুলাগুলো মনে রাখলে দেখবে এখান থেকে হয়ে যাবে। দেখো এরপরে যেটা আছে সেটা পড়ছি। দেখো এখানেও একটা চিত্র বলে দিয়েছে, তাহলে চিত্রটা আমি আঁকছি, এটা হচ্ছে 13 নম্বরের প্রবলেম। চিত্রটা আমি এঁকে নিই। দেখো ছবি যেটা দেওয়া আছে সেই ছবিটা এরকম। এবার এখানে বলেছে যে এই চিত্র অনুযায়ী 4 ওহমের 6টি রোধকে একসঙ্গে যুক্ত করা হলো, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। এবার বার করতে বলেছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। তাহলে এইটা হচ্ছে ধরো বি বিন্দু, তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ একটা বার করতে বলে দিয়েছে। তারপরে যেটা বলে দিয়েছে যে 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি কোষকে এ বি এর সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলে ব্যাটারির মধ্য দিয়ে এবং ডিএ বাহুর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করে। অর্থাৎ এখানে দেখো বলেছে তারপরে যে এ এবং বি এর সঙ্গে সমান্তরালে কি একটা ব্যাটারি লাগানো হলো। ঠিক আছে, সে ব্যাটারির যে তড়িৎচালক বল সেটা কত বলে দিয়েছে 2 ভোল্ট। ঠিক আছে, এবার ফার্স্টে আমাকে খালি বার করতে হবে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তারপরে এখানে ব্যাটারি লাগানো হয়েছে, তাহলে ব্যাটারি যেহেতু লাগানো হয়েছে তার কোষের তড়িৎচালক বল বলে দিয়েছে, তাহলে সেখান থেকে কি আমরা প্রবাহটা পেয়ে যাবো। তাহলে ফার্স্টে এর আমরা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। দেখো যদি তোমরা এইটুকুর কথা ভাবো তাহলে দেখো এইটুকুকে একটা হুইস্টন ব্রিজ, যেটা সেই হুইস্টন ব্রিজের সঙ্গে কম্পেয়ার করতে হবে। দেখো আমরা হুইস্টন ব্রিজের ক্ষেত্রে দেখেছি যে এইটা ছিল কি পি, এটা কিউ, এটা আর এস। ওখানে আমরা দেখেছি যে পি বাই কিউ ইকুয়াল টু যদি আর বাই এস হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে ওখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটার কি কোনো ভ্যালু থাকবে না। তাহলে দেখো এখানে 4 আর এটা 4, তাহলে দেখো পি বাই কিউ মানে কত হবে 4/4, এটা ইকুয়াল টু 1। এইদিকেও দেখো আর বাই এস মানে কত হবে 4/4 মানে 1। অর্থাৎ এখানে মাঝখানের যে রেজিস্ট্যান্স তার কি কোনো রকম কাজ নেই। ঠিক আছে, তাহলে দেখো তার এবার এই যে টোটাল সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে। দেখো এইটা কিসে আছে, সিরিজে আছে, এটা সিরিজে আছে, এরা আবার পরস্পর কি আছে, প্যারালালে আছে। তাহলে এই অংশটুকু যদি আমরা রেজিস্ট্যান্স বার করি তাহলে কি হবে, দেখো ওই অংশটুকু রেজিস্ট্যান্স, তাহলে তুমি ধরে নাও আর সিবি, তাহলে আর সিবির মধ্যে রেজিস্ট্যান্স কি হবে, দেখো এটা সিরিজে, তার মানে 8, তাহলে দেখো 8 × 8 বাই কত হবে 8 + 8, তাই না।
এটা দেখো এটা 4+4, এটা 4+4, তাহলে 8 হলো। তাহলে ওই 8 আর এই 8 পরস্পর কি আছে, সমান্তরাল সমবায়, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোনটা হবে, এইটা, যে এটা কত হচ্ছে 64/16, তাই তো। তাহলে এইটা কত হবে দেখো 4। এবার এই টোটালটা রেজিস্ট্যান্স আমরা কত পেলাম 4, তার সঙ্গে এইটা আবার কি আছে দেখো, ওইটা আবার এর সঙ্গে কি প্যারালাল কানেকশন আছে, তাহলে ওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ দেখো আর এ বি, সেই আর এ বি ইকুয়াল টু কি হবে 4 × 4 বাই কত হবে 4+4, ঠিক আছে। তাহলে এটা করলে কি হবে দেখো 16/8 মানে কত হবে 2, ঠিক আছে। তাহলে এই টোটাল বর্তনীটার অর্থাৎ এ এবং বি এর মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা কত পেলাম 2। তাহলে এবার এখানে এ এবং বি এর মধ্যে যে কোষটা লাগানো হয়েছে তার তড়িৎচালক বল কত 2 ভোল্ট। তাহলে ওর মধ্যে দিয়ে যে প্রবাহ, সেই প্রবাহটা যদি আই হয়, তাহলে সেই আই এর ফর্মুলা কি, ই বাই এখানে কি হবে ই বাই দেখো আর এ বি, তাহলে এইটা, তাহলে ই এর ভ্যালু কত 2 আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত 2, তাহলে এইটা ইকুয়ালটা দেখো কত হচ্ছে 1, দেখো কি হবে অ্যাম্পিয়ার হবে। তাহলে এটা ফার্স্টে যেটা বার করতে বলেছে ওদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ এখানে অ্যানসার দেখো আর এ বি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে বলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে 2 ওহম, আর যে প্রবাহ সেই প্রবাহটা কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর একটা জানতে চেয়েছে যে ডিএ বাহুর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান কত। দেখো এখানে যেহেতু এটা প্রতিমিত অবস্থায় আছে হুইস্টন ব্রিজের মতো, তাহলে এর মধ্যে দিয়ে কি কোনো রকম কারেন্ট যাবে না, কেন এইটার অনুপাত আর এইটার অনুপাত, এইটা ইকুয়াল টু এইটার অনুপাত এইটার অনুপাত, তাহলে ওই ডিএফ এর যে অংশ সেই ডিএফ অংশের মধ্য দিয়ে কোনো রকম কি কারেন্ট প্রবাহিত হবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো যেটা আছে 14 নাম্বার, যে 14 নম্বরে একটা দেখো হুইস্টন ব্রিজের মতো রেজিস্ট্যান্স বলে দিয়েছে একটা, দিয়ে পি এর যে মান সে পি এর মানটা বলে দিয়েছে 3, কিউ এর মানটা 2, আর এর মান হচ্ছে 6, আর এস এর মান বলে দিয়েছে কত 4, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে প্রবলেমটা 14 নম্বরে তুমি যদি পি বাই কিউ করো ওটা ইকুয়াল টু আর বাই এস হবে, তাহলে ওখানে মাঝখানে যে 5 ওহমের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটা কি কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তাহলে ওইখানে এবার তারপরে বলে দিয়েছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নগণ্য হলে দিয়ে আয় প্রবাহ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। দেখো এরকম ছবিটা আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স এরকম আছে, আর এইখানে একটা রেজিস্ট্যান্স, এটা কত বলে দিয়েছে 5 ওহম, এটা দেখো বলে দিয়েছে 3, এটা কত বলে দিয়েছে এটা 2, এটা দেখো 6, আর এটা হচ্ছে 4। তাহলে দেখো এখানে পি বাই কিউ এর অনুপাত কত হবে 3/2, আর আর বাই এস এর অনুপাত কত হবে 6/4, মানে দেখো এটা কত হবে 3/2। তাহলে যেহেতু এখানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্সটার কি কোনো রকম ভ্যালু থাকবে। যে তারপরে কি করা হয়েছে, এখানে একটা কোষ এই ব্যাটারি লাগানো হয়েছে, দিয়ে প্রবাহ মাত্রা বার করতে বলে দিয়েছে। তাহলে দেখো এই রেজিস্ট্যান্সটা কিসে আছে সিরিজে আছে, আর এইটা সিরিজে আছে, তারা আবার পরস্পর কি প্যারালাল আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, এটা দেখো কত হবে, এটা যোগ করলে 5 আর এটা যোগ করলে কত 10, তাহলে টোটাল বর্তনীটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 5 × 10 বাই কত হবে 5 প্লাস কত 10। তাহলে এখান থেকে দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে, আর এখানে যে ব্যাটারিটা লাগানো আছে তার যে তড়িৎচালক বল সেটা কত বলে দিয়েছে 2 ভোল্ট বলে দিয়েছে। তাহলে আই সে আই ইকুয়াল টু কত হবে দেখো 2/8, তাহলে দেখো 50 বাই কত 15, মানে এখানে তুমি 15 তুলে দাও, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা নিজে করবে। এরপরে যেটা আছে সেটা 15টা করব। দেখো 15 যে প্রবলেমটা বলেছে ভালো করে মন দিয়ে শুনবে। বলেছে দুটি আরোধের শ্রেণী সমবায়কে হুইস্টন ব্রিজের চতুর্থ বাহুতে রেখে ব্রিজটিকে তৌল করা হলো। এবার তৃতীয় বাহুর রোধ আরকে স্থির রেখে এবং আর রোধের দুটি সমান্তরাল সমবায়কে চতুর্থ বাহুতে রেখে প্রথম দুটো বাহুর পি ও কিউকে অদল বদল করা। তাহলে ফার্স্টে দেখো যে ছবিটা আছে সেই ছবিটা আমরা আঁকি। ঠিক আছে, দেখো ফার্স্টে এবার এইটা যেটা বলা আছে সেটা কত পি, এটা কিউ, আর এখানে যে রোধটা আছে সেটা কত আর। আর তারপরে কি বলেছে দুটি রোধের শ্রেণী সমবায়ে হুইস্টন ব্রিজের এখানে রাখা হয়েছে। তাহলে এইখানে যে রেজিস্ট্যান্স আছে কি দুটো স্মল আর এর রেজিস্ট্যান্স, সেই স্মল আর এর রেজিস্ট্যান্সটাকে কি শ্রেণী সমবায়ে রেখেছে। তাহলে এটা দেখো স্মল আর, এটা স্মল আর। তাহলে এইবার তৌল অবস্থায় আছে, তাহলে প্রতিমিত অবস্থায় থাকা মানে পি বাই কিউ ইকুয়াল টু কত হবে আর বাই এস হবে। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে এটা কি হবে পি বাই কিউ,
এটা ইকুয়াল টু কি হবে আর বাই এস। এস এর জায়গায় এখানে কি দুটো স্মল আর এর রেজিস্ট্যান্সকে সিরিজে লাগানো হয়েছে, তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 2R হবে। ঠিক আছে, এটা হলো। তারপরের ক্ষেত্রে কি বলেছে, পরের ক্ষেত্রে বলেছে এবার তৃতীয় বাহুর রোধ আর কে স্থির রেখে এবং স্মল আর রোধ দুটির সমান্তরাল সমবায়কে কি করা হয়েছে চতুর্থ সমবায় বাহুতে রাখা হয়েছে। এবার বলেছে প্রথম দুই বাহুর পি ও কিউ রোধের অদল বদল করলেই কি ব্রিজটা তৌল হয়। অর্থাৎ পরের ক্ষেত্রে দেখো কি করা হয়েছে, এখানে এরকম করা হয়েছে যে এখানে আর যে রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সটাকে ফিক্সড, আর এখানে কি করা হয়েছে স্মল আর এর রেজিস্ট্যান্সের আগে যেটা শ্রেণী সমবায় ছিল এখন কি করা হয়েছে সমান্তরাল সমবায় করা হয়েছে। দিয়ে কি করা হয়েছে কখন তৌল অবস্থায় এসছে এটাকে কিউ করা হয়েছে, এটা কত পি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এইটার যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি তাহলে কি হবে আর ইন্টু আর বাই কত হবে আর প্লাস আর। তাহলে এটা করলে দেখো কত আসছে আর স্কোয়ার বাই কত 2R। তাহলে এটা দেখো কত হচ্ছে আর বাই 2। তাহলে এইবার কি হয়েছে এটা প্রতিমিত অবস্থায় এসছে, তাহলে প্রতিমিত অবস্থায় আসা মানে দেখো এখানে ফর্মুলা কি এই রোধটার অনুপাত বাই এইটার অনুপাত সেটা সমান কি এইটার অনুপাত বাই এইটার অনুপাত পরস্পর সমান হবে। তাহলে এখানে দেখো আগের ক্ষেত্রে যেটা পি বাই কিউ এটা ইকুয়াল টু আর বাই 2R ছিল, এবার এখানে কি হবে কিউ বাই পি এটা ইকুয়াল টু কি হবে আর বাই কি হবে এখানে দেখো আর বাই 2 হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে শর্ত। এইবার যেটা বার করতে বলেছে পি ও কিউ এর অনুপাত এবং আর এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা দেখো এটাকে যদি তুমি পি বাই কিউ করো তাহলে পি বাই কিউ এটা ইকুয়াল টু কি আসবে দেখো আর বাই 2 বাই কত আর। তো দেখো এটাও পি বাই কিউ এটাও পি বাই কিউ, তাহলে দুটো পরস্পর কি হবে সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি আর বাই 2 বাই আর এটা ইকুয়াল টু কি হবে ক্যাপিটাল আর বাই কত হবে 2R হবে। এবার কোনাকুনি গুণ করো তাহলে আর বাই 2 ইন্টু এখানে দেখো 2R এটা ইকুয়াল টু কি আসছে এটা ইকুয়াল টু দেখো আর স্কোয়ার আসবে। তাহলে এই 2 টু এই 2 কেটে দাও, তাহলে এখান থেকে দেখো স্মল আর এটা ইকুয়াল টু কি হবে ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখান থেকে স্মল আর এই স্মল আর এর ভ্যালুটা কি আসছে ক্যাপিটাল আর এর সঙ্গে কি সমান হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা স্মল আর এর যে ভ্যালু সে স্মল আর এর ভ্যালুটা বার করলাম। এবার আর একটা যেটা জানতে চেয়েছে কি সেটা আমরা পরে বার করবো, মানে যেটা ফার্স্টে জানতে চেয়েছে সেটা আমরা পরে বার করবো। পরে জানতে চেয়েছে পি এবং কিউ এর অনুপাত কত। তাহলে দেখো পি এবং কিউ এর অনুপাত কিভাবে বার করবো, তাহলে পি বাই কিউ এটা ইকুয়াল টু ফর্মুলা কি আর বাই 2R। এবার এখানে দেখো স্মল আর এর যায় স্মল আর ক্যাপিটাল আর কি সমান, তাহলে দেখো ক্যাপিটাল আর বাই 2 ইন্টু কি হবে ক্যাপিটাল আর। তাহলে এটা দেখো কত হয়ে যাবে হাফ হয়ে যাবে। তাহলে এখানে দেখো পি বাই কিউ ইকুয়াল টু হাফ, অর্থাৎ দেখো পি ইস টু কিউ এটা ইকুয়াল টু কি হবে 1:2 হবে। ঠিক আছে, তাহলে ভালো করে মনে রাখবে এইটা যে প্রতিমিত অবস্থায় মানে এই বাহুটা রোধ বাই এই বাহুটা রোধ সমান কি হবে এই বাহুটা রোধ বাই এই বাহুটা রোধ। তাহলে ফার্স্টে শ্রেণী সমবায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলাম যেহেতু প্রতিমিত বলেছে তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, মানে এখানে এস এর জায়গায় কত হবে 2R হবে। পরের ক্ষেত্রে কি বলেছে এবার স্মল আর এর রেজিস্ট্যান্সটাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে দেখো আর বাই 2। এবার তখন প্রতিমিত অবস্থায় করতে গেলে কি করা হয়েছে পি বাই কি পি আর কিউটাকে অদল বদল করা হয়েছে, অর্থাৎ পি এর জায়গায় কিউ আর কিউ এর জায়গায় পি। তাহলে এখানে দেখো এই বাহুটা রোধ বাই এই বাহুটা রোধ ইকুয়াল টু কি হবে এই বাহুটা রোধ বাই এই বাহুটা রোধটা পরস্পর কি হবে সমান হবে। তাহলে এইটা হচ্ছে তোমার আসল মান। ঠিক আছে, ভালো করে তোমরা সুন্দর করে খাতায় লিখে করবে, কারণ এইগুলা দেখবে পরে হয়তো তোমরা যখন দেখবে তখন যদি তোমার খাতায় ঠিকঠাক না থাকে তাহলে তোমার দেখা যাচ্ছে ফর্মুলাটা তুমি ভুলে গেছো, ক্যালকুলেশন করতে পারছো না। যদি খাতায় থাকে তাহলে তুমি পরে ওইটা দেখে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে 16 নম্বরটা ভালো করে দেখো। 16 নম্বরটা দেখো একটা এরকম ছবি দেওয়া আছে। এবার এখানে এই যে রেজিস্ট্যান্সটা এটা কত বলা আছে এক্স। দেখো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু আর এটা সি বিন্দু, আর এখানে যে ব্যাটারি আছে তার তড়িৎচালক বল কত 6 ভোল্ট। এবার বলেছে এ ও অংশের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত না হয় তাহলে বর্তনীতে অজ্ঞাত রোধ এক্স এর মান নির্ণয় করো। দেখো তুমি যদি নিচের এইটুকু বাদ দাও তাহলে এইটা দেখো এটাকে কি আমরা একটা হুইস্টন ব্রিজের মতো ভাবতে পারি এইটাকে। ঠিক আছে, যার এইখানে এটা হচ্ছে ধরো পি, এটা কিউ, এটা কত আর, এটা এস। এবার বলেছে যদি 10 ওহম
রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট না যায়। দেখো এর আগে আমরা দেখলাম যে পি মানে গ্যালভানোমিটার, সেই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কোনো রকম প্রবাহ না যায় তাহলে পি বাই কিউ এটা ইকুয়াল টু কী হবে, আর বাই এস হবে। উল্টোটা যদি আমরা ভাবি যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে, বা আর বাই এস ইকুয়াল টু পি বাই যদি কিউ হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কি কোনো কারেন্ট যাবে না। এবার দেখো এখানে বলে দিয়েছে যে এই 10 ওহম রোধের মধ্য দিয়ে কি কোনো রকম কারেন্ট যাচ্ছে না, তাহলে 10 ওহম রোধের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে এই রোধটা আর এই রোধটার অনুপাত এই রোধটা আর এই রোধটার অনুপাতের সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে ওইটা যদি করে দিই তাহলে যেহেতু এখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না বা 10 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এখানে থেকে কি হবে, দেখো 2/x এটা ইকুয়াল টু কি হবে, দেখো 3/6 এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে দেখো যে x, এই x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে x ইকুয়াল টু দেখো আসবে কোনাকুনি গুণ করে দাও, তাহলে দেখো 6 দুগুণে কত 12/3 মানে কত হবে 4 হবে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু বার করতে বলে দিয়েছে ফার্স্টে 1 নম্বর এইটা, তাহলে 1 নম্বর যেটা সেটা আমরা পেয়ে গেলাম, x এর যে ভ্যালু সেই x এর ভ্যালু কত 4 ওহম। তারপরে যেটা জানতে চেয়েছে যে আবার অভ্যন্তরীণ রোধকে উপেক্ষা করে 6 ভোল্ট ব্যাটারি থেকে প্রাপ্ত তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলেছে। তাহলে অর্থাৎ এই যে ব্যাটারি তড়িৎ পাঠাবে সেই তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে বলেছে। দেখো এখানে এই হুইস্টন ব্রিজটার ফার্স্টে কি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব, তো দেখো এইটা 2, এটার কত পেলাম আমরা 4, এটা কত 3, এটা 6, তাহলে এই টোটালটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, দেখো এটা শ্রেণী, তার সঙ্গে এটা আবার কি পরস্পর সমান্তরালে আছে, তাহলে ওইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, দেখো 2 প্লাস x এর ভ্যালু কত 4, তার মানে এটা কত 6, আর নিচেরটা কি হবে, নিচেরটা দেখো 3 প্লাস 6 এটা ইকুয়াল টু কত 9। এবার দেখো 6 আর 9 পরস্পর আবার কি সমভাবে আছে, সমান্তরাল সমভাবে আছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, দেখো 3 × 6 বাই কি হবে 3 প্লাস 6, তাহলে দেখো 18/9 মানে কত হচ্ছে 2, তাই তো 318 এখানে একটু গন্ডগোল হয়েছে, এটা কত পেয়েছি আমরা 6, তাহলে দেখো 6 × কত 9 ডিভাইডেড বাই কত হবে 6 প্লাস 9, তাহলে এটা দেখো 54 ডিভাইডেড বাই কত হবে 15। তাহলে এখান থেকে এই টোটাল এটার ক্ষেত্রে আমরা কি পাবো, রেজিস্ট্যান্স পাবো। এবার এই রেজিস্ট্যান্সটার সঙ্গে দেখো এই যে 2.4 এটা কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি বার করো এটা দেখবে আসবে তোমার 3.6 মতো আসবে। ঠিক আছে, 3.6 যদি হয় তাহলে দেখো হ্যাঁ 3.6ই আসবে। তাহলে এইবার তার সঙ্গে এইটা কিসে আছে, ওটা দেখো সিরিজে আছে, তাহলে ওই টোটাল বর্তনীটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে 3.6 প্লাস কত হবে 2.4, তাহলে এটা হচ্ছে বর্তনীর মোট রোধ। ঠিক আছে, তাহলে এটা বর্তনীর মোট রোধ, সেই বর্তনীর মোট রোধ এটা ইকুয়াল টু কি আসবে এইটা, তাহলে এইটা ইকুয়াল টু দেখো কত আসবে 6 ভোল্ট আসবে, 6 ওহম আসবে, আর এখানে যে ব্যাটারি লাগানো আছে সেই ব্যাটারির যে ভোল্টেজ সেটা কত 6 ভোল্ট, তাহলে এখানে প্রবাহ I, সে I ইকুয়াল টু V/R, তাহলে দেখো কত 6/6 মানে এটা কত হয়ে যাবে, দেখো 1 অ্যাম্পিয়ার, সে 1 অ্যাম্পিয়ার হবে ওই বর্তনীটার যে প্রবাহ মাত্রা সেই প্রবাহ মাত্রাটা। ঠিক আছে, এবার 17টা দেখো, দেখো প্রথমে তোমরা যদি সেট 1টা করো, কিছু অঙ্ক করার পরে দেখবে তারপরে একই রকম টাইপের আসবে। এরপরে দেখো 17টা বলেছে একটি হুইস্টন ব্রিজের চতুর্থ বাহুতে একটি স্থির মানের রোধ S রাখা হলো, তৃতীয় বাহুতে R1 রোধ রেখে ব্রিজের প্রতিমিত অবস্থায় পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে তুমি ধরো না প্রথম দুটো বাহুতে কি একটাতে P আছে আর একটা Q আছে, চতুর্থ বাহুতে রোধটা আছে কি সেটা S, আর তৃতীয় বাহুতে কত R1 দিয়ে প্রতিমিত মানে কত হবে, দেখো P/Q, সেই P/Q এটা ইকুয়াল টু কি হবে R/S, তাহলে এখানে R এর জায়গায় কি বলেছে R1, তাহলে R1/S। তারপরে কি বলেছে, যেটা বলেছে যে এবার প্রথম দুই বাহুর P ও Q রোধের অদল বদল করলে প্রতিমিত অবস্থা পেতে তৃতীয় বাহুতে R2 রোধ রাখতে হয়। অর্থাৎ দেখো P এবং Q কে কি করা হয়েছে, অদল বদল করা হয়েছে, এবং প্রতিমিত অবস্থা করতে গেলে তৃতীয় বাহুটাকে কি করা হয়েছে R2 করা হয়েছে। তাহলে এখানে পরের ক্ষেত্রে অনুপাত কি হবে, দেখো Q/P এটা ইকুয়াল টু এই রেজিস্ট্যান্সটা কত R2, আর চতুর্থ বাহুর যে রেজিস্ট্যান্স সেটা কি আছে ফিক্সড আছে, তাহলে প্রথম ক্ষেত্রে কি হলো এইটা, দ্বিতীয় ক্ষেত্রে এইটা। ঠিক আছে,
তাহলে দুটো প্রশ্ন অনুসারে যেটা বলা আছে সেটা আমরা লিখে নিলাম। যে তারপরে যে কোশ্চেনটার অ্যান্সার করতে বলেছে সেটা দেখো। এবার বলেছে পি ও কিউ এর অনুপাত এবং এস এর মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ দেখো এই প্রবলেমটা এর আগে আমরা যে 15 প্রবলেমটা করলাম তার সঙ্গে অনেকটা মিল আছে। তাহলে এইবার দেখো এটাকে যদি উল্টে দিই তাহলে পি বাই কিউ এটা ইকুয়াল টু কি হবে, দেখো এস বাই কি হবে R2 হবে। এবার দেখো এটাও পি বাই কিউ এটাও পি বাই কিউ, তাহলে দেখো এইটা আর এটা পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ দেখো এটা লিখতে পারি R1 বাই এস এটা ইকুয়াল টু কি হবে এস বাই R2। ঠিক আছে, এখানে এস এর মান নির্ণয় করতে হবে, তাহলে দেখো এস স্কয়ার এটা ইকুয়াল টু কি হবে R1 R2 হবে। তাহলে এখান থেকে দেখো এস এস ইকুয়াল টু কি হবে √R1 R2। তাহলে এস এর ভ্যালু পেয়ে গেলাম। আর একটা কি বার করতে বলেছে, আর একটা বার করতে বলে দিয়েছে যে পি ও কিউ এর অনুপাত। তাহলে এখান থেকে বসিয়ে দাও, দেখো পি বাই কিউ এটা ইকুয়াল টু দেখো এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে তোমার √R1 R2। তাহলে দেখো √R1 R2 বাই কি হচ্ছে দেখো R2। তাহলে এইটা করলে তারপর যেটা তোমার আসবে √, এখানে R1 বাই কত হবে R2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, পি এবং কিউ এর যে অনুপাত সেই অনুপাতটা পেয়ে গেছি কত √, পি বাই কিউ এর মান নির্ণয় করতে বলেছে √R1 বাই কত R2। ঠিক আছে, আর বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখবো মোটামুটি একই রকম টাইপের। ওই হুইস্টন ব্রিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, তার ক্ষেত্রে প্রবাহ মাত্রা বার করো, এইরকম টাইপের। ঠিক আছে, ওইগুলো তোমরা নিজেরা করবে, আশা করছি সবগুলোই তোমরা পেরে যাবে। এরপরে দেখো প্রত্যেকটা প্রবলেম ওই একই রকম টাইপের করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি তোমরা না পারো তাহলে তো অবশ্যই আমাকে জানাবে, আমি করে দেবো। আর এই যেগুলো হলো সেগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে ভালো করে। আর নেক্সট দিন এমসিকিউ যে প্রবলেমগুলো আছে সেই এমসিকিউ এর প্রবলেমগুলো করব। আর তোমাদের উদ্দেশ্যে আমার যেটা বলার, যে তোমরা থিওরি যে ক্লাসে সেই ক্লাসের ভিডিওগুলো ভালো করে দেখবে এবং বইটা যেটা সে বইটা ভালো করে পড়বে এবং বইয়ে যে প্রত্যেকটা ক্যালকুলেশন আমি বলে দিয়েছিলাম সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। ওখানে কী কী ছিল, যেমন কারশফের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, তারপরে হুইস্টন ব্রিজ, সেই হুইস্টন ব্রিজের যে প্রতিমিত অবস্থার শর্ত সেটাকে কিভাবে কারশফের সূত্র থেকে প্রতিষ্ঠা করা যায়, তারপরে ওই হুইস্টন ব্রিজের যে অ্যাপ্লিকেশন অর্থাৎ দেখবে মিটার ব্রিজ, সেই মিটার ব্রিজের সাহায্যে কীভাবে আননোন যে রেজিস্ট্যান্স সেই আননোন রেজিস্ট্যান্সটা মেজার করা হয়। তারপর আরেকটা ছিল দেখবে পোটেনশিওমিটার, সেই পোটেনশিওমিটারের দুটো জিনিস ভালো করে দেখবে যে কীভাবে পোটেনশিওমিটারের সাহায্যে একটা কোষের যে তড়িৎচালক বল মাপা হয় এবং পোটেনশিওমিটারের সাহায্যে কোনো একটা কোষের কীভাবে ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপা হয়। আরেকটা কোশ্চেন ওখান থেকে খুব দেয়, সেটা হচ্ছে যে বিভব পার্থক্য মাপার জন্য বা যে কোনো একটা কোষের তড়িৎচালক বল মাপার জন্যে ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটার বেশি কেন উপযোগী। ঠিক আছে, তাহলে এই কটায় দেখবে, এইগুলো আমি ভিডিওতে বলেছিলাম। আর ভিডিওতে যদি তোমাদের নাও দেখতে পেলে তোমরা বইটা অবশ্যই পড়বে, তোমাদের নিজের ভালোর জন্যে অবশ্যই তোমরা বইটা ভালো করে পড়ো। ঠিক আছে, বইটা যত রকম কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো দেখবে, প্রত্যেকটা থিওরি ভালো করে বইটাকে একবারে চষে ফেলো। ঠিক আছে, তবেই দেখবে ভালো রেজাল্ট হবে এবং ভালো তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং যে কোনো পরীক্ষায় তুমি দেখবে খুব ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে